দোস্ত, একটা চুমু দে তো। আমার কথা শুনে মারুফা ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে বলল, আমার ফুসকা একটা কই। আমি কিভাবে বলবো? তুই তো মাত্র খেয়েছিস। সি 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 মারুফা, সি। তুই খেয়েও ভুলে যাস? চুপ হারামি, আমি দেখেছি ছিল। আচ্ছা দেখ তো, এটা তোর খালাতো বোন না? ওই কোথায়? ওই যে। মারুফা তাকাতেই আরেক পিস মুখে ঢুকিয়ে দিলাম, কিন্তু গিলতে পারলাম না। তার আগেই ও ফিরে আমার দিকে তাকালো, আমার মুখের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আমি ফুসকা মুখে রেখেই বললাম, এই আমি না। কুত্তা, তোর একদিন কি আমার একদিন। বলে শুরু করলো ধাওয়া করা। ও আমি দৌড়াচ্ছি, ও পিছন পিছন দৌড়াচ্ছে। মিনারের নিচের সিঁড়িতে এসে মারুফের পা মস্কে পড়ে যেতে হলে আমি ধরার জন্য আগাই, আর সাথে সাথে যা হবার তাই হলো। ও আমাকে নিয়ে পড়লো আমার বুকে। ভাগ্যের কি লীলা খেলা! মারুফার ঠোঁটগুলো আমার ঠোঁটের ভিতর ঢুকে গেল। সুযোগ কি আর বারবার আসে? তাই ঠোঁট দিয়ে ওর ঠোঁটে জোরে চুমু দিয়ে ধরলাম। বেশ কিছুক্ষণ পর ও নিজেই ছাড়িয়ে নিয়ে আমার বুক থেকে পাশে সরলো। আমি উঠে দাঁড়ালাম। দুজনে যেন ঘোরের ভিতরে আছি। দুজনের লজ্জায় দুজনের দিকে তাকাতে পারছি না। মারুপা একা একা ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। আমাকেও বলছে না। পায়ে ভালোই চোট লেগেছে, তাই মারুফাকে কোলে তুলে নিলাম। মারুফা ঘোর লাগা চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। কলেজের সবাই তাকিয়ে আছে। ওকে নিয়ে ক্লাসে বসালাম। লাইব্রেরি থেকে ফার্স্ট এডের বক্স আনলাম। ওর পা আমার হাঁটুর উপর রেখে পাটা ব্যথারোধক স্প্রে দিয়ে মালিশ করে দিলাম। এরপর আবার কোলে করে রিক্সায় উঠে ওর বাসায় দিয়ে আসলাম। এর ভিতর দুজনের মধ্যে কোনো কথা হয়নি। রাতে শুয়ে শুয়ে একা একা বলতে লাগলাম, কি করলাম এটা? যা, পাগলিটা তো আরো খেপে গেছে। একটা কল দিয়ে দেখি। কল দিলাম, সাথে সাথে পিক করলো। চুপ করে আছি, মারুফাও চুপ করে আছে। কেউ কোনো কথা বলছি না। নীরবতা। দুপাশে শুধু নিঃশ্বাসের শব্দগুলো ভেসে আসছে। কিছুক্ষণ পর কলটা কেটে দিলাম। পরদিন পাগলিটাকে দেখার জন্য সকাল সকাল কলেজে চলে গেলাম। হায় হায়, এত আগে চলে আসলাম! কলেজই তো খুলেনি। ক্যারানের কাছ থেকে চাবি নিয়ে ক্লাসে চলে গেলাম। বেশ ঘুম পাচ্ছে। রাতে পাগলিটার কথা ভেবে ঘুম হয়নি, তাই টেবিলে মাথাটা লাগাতেই চোখটা বুঝে এলো। কতক্ষণ চোখ বুঝেছিলাম জানি না। হঠাৎ বাঁচাও বাঁচাও করে কারো চিৎকারের শব্দ শুনতে পেলাম। চোখ খুলে দেখি পুতুল। পুতুল আমার ক্লাসমেট। কদিন আগে আমাকে প্রপোজ করেছিল, আর আমি না করে দেই। কিন্তু ও চিল্লাচ্ছে কেন? ক্লাসে ভালো করে তাকিয়ে দেখলাম পুতুল আর আমি ছাড়া কেউ নেই। কিন্তু দরজা আটকানো কেন? আমি তো সব খুলে দিয়েছিলাম। পুতুল বাজাও বাজাও বলে চিৎকার দিচ্ছে। এরপর নিজ হাত দিয়ে শরীরের কয়েক জায়গায় জামা ছিল। এই পুতুল, পাগল হলে নাকি? কি হয়েছে? পুতুল চিৎকার দিতেই লাগলো। আমি উঠে ওর কাছে যেতে পুতুল দরজা খুলে বাইরে বের হয়ে গেল। আমি পিছন পিছন বের হলাম। বাইরে বের হয়ে থাকবো অবাক, কারণ সকল ছাত্রছাত্রী বাইরে দাঁড়িয়ে আছে। ভিড় জমিয়েছে। পুতুল কান্না করছে, আর কিছু মেয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে। আমি কোনো আগামতা না বুঝতে পেরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? জানোস না কি হয়েছে? পাশ থেকে কিছু ছাত্র বলল। এখন সাধু সাজা হচ্ছে। চারদিক থেকে নানা রকম অপমানজনক কথা শুনতে পেলাম। প্রিন্সিপালের রুমে ডাক পড়ল। প্রিন্সিপালের কথা শুনে মাথায় বাড়ি পড়ার মতো অবস্থা আমার। সালমান, তোমার মতো একটা ছেলের কাছ থেকে আমি এসব আশা করিনি। কি করেছি স্যার আমি? আবার সাধু সাজা হচ্ছে। তুমি পুতুলকে দরজা আটকিয়ে ওর ইজ্জত কেড়ে নিতে চেয়েছো। না স্যার, আমি এরকম কিছুই করিনি। সেটা কালে সে টিসি নিয়ে যাবে। না স্যার, এরকম করবেন না স্যার, একটু দয়া করুন। স্যারের হাত পা ধরে টিসির হাত থেকে মাপ পেলাম। স্যারের রুম থেকে বের হতে দেখি পুতুল সহ আরো অনেকে দাঁড়িয়ে আছে, সাথে মারুফাও। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। এরপর বললাম, বিশ্বাস কর, আমি এরকম কিছুই করিনি। এই কথা বলতেই মারুফা ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারল আমার কানে। এরপর বলা শুরু করলো, তোর মতো একটা চরিত্রহীন ছেলে আমার বন্ধু, ভাবতেও ঘৃণা লাগে আমার। তোর মতো নর্দমার গ্রিডকে বিশ্বাস করা যায় না। কবে না আবার আমার শরীরে হাত দেশ, চোখের সামনে থেকে সর, ছোট লক্ষ্য থাকার। ওর কথাগুলো শুধু বুকে এসে বিঁধল। চোখের করে পানি এসে ভিড় করলো। ভাঙা গলায় শুধু এতটুকু বললাম, খুব ভালোবাসি রে তোকে, তুই এভাবে বলতে পারলি? কান্না চলে আসলো, তাই আর কিছু না বলে চোখের পানি লুকাতে ব্যস্ত হয়ে গেলাম। রাস্তায় হাঁটছি, নিজেকে কেমন মাতাল মাতাল লাগছে। আমি কি নেশা টেশা করলাম নাকি? না তো, আমি সিগারেট পর্যন্ত খাই না। তাহলে আমার সাথে আজ যা ঘটলো সব সত্যি? পুতুলের সাথে তো কোনো শত্রুতা নেই আমার, ও তো আমাকে ভালোবাসে। তাহলে এমন করলো কেন? আজ দুদিন কলেজে যাই না। বড্ড দেখতে ইচ্ছে করছে মারুফা পাগলিটাকে। কোন মুখে কলেজে যাব, যেখানে সবার কাছে আমি একটা চরিত্রহীন ছেলে? ভালোর দাম নেই, আজ বুঝলাম। এই যে 3 দিন পর সন্ধ্যার আগাগ মুহূর্ত হবে, ছন্নছাড়া হয়ে হাঁটছি। আজও ঠিক একই শব্দ পাচ্ছি, বাঁচাও বাঁচাও করে কেউ চিৎকার দিচ্ছে। শব্দটা কেমন চেনা চেনা মনে হচ্ছে।
দৌড়ে টং দোকানের পাশে গেলাম। হালকা অন্ধকারে বেশ বোঝা যাচ্ছে 3জন ছেলে একটা মেয়ের ইজ্জত ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর একটু কাছে গিয়ে যাকে দেখলাম তাকে দেখে তো আমি অবাক। এ পুতুল, ওকে কি বাঁচাবো রেখে চলে যাব? ও তো আবার জীবন ধুলোয় মিশিয়ে দিয়েছে। একবার ভাবলাম চলে যাই, তারপর ভাবলাম না, এ যে আমার নৈতিকতার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। একা তো আর পারবো না, তাই পাশ থেকে ঘুরে ধরা একটা বাঁশ নিলাম। দুটোর মাথায় দুটো বাড়ি দিতেই জায়গায় অজ্ঞান বাকি যে ছিল সে তো ভয় পেয়ে দৌড় দিতে চেয়েছিল। ল্যাং মেরে ফেলে দিলাম। ছেলেটার হাত ধরতেই কোত্থেকে যেন চাকু বের করে হাতে এক টান মেরে চলে গেল। হাত বেয়ে রক্ত পড়তে লাগলো। কোনো রকমে হাত চেপে পুতুলের কাছে গেলাম। ভয়ে মেয়েটা জড়সড়ো হয়ে আছে। সেদিন তো ইচ্ছে করে জামা ছেড়েছিল, আজ বেশ কয়েক জায়গায় জামা ছেঁড়া। আমার গা থেকে জ্যাকেটটা খুলে পুতুলের গায়ে পরিয়ে দিলাম। আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমার হাতের দিকে তাকিয়ে বলতো, সালমান, তোমার হাত থেকে রক্ত পড়ছে, প্লিজ হাতটা এদিকে দাও। হাতে আর কি রক্ত ঝরছে, তার থেকে বেশি তো বুকে ঝরছে। আচ্ছা, সেদিন কি আমি তোমার গায়ে হাত দিয়েছিলাম? না, আমি সত্যি সরি। কেন করেছিলে এমন? তুমি তো আমাকে ভালোবাসতে। এখনো বাসি। তুমি আমাকে ফিরিয়ে দেওয়ার পর তোমার উপর একটু জিদ চেপেছিল। তারপর সেদিন মারুফাকে তোমার কোলে দেখে আমার জিদ আর ধরে রাখতে পারিনি। তারপরের দিন ক্লাসে গিয়ে তোমাকে ঘুমাতে দেখে অমন অভিনয় করলাম যাতে তোমাকে নিজের করে পেতে পারি। তুমি তো জানোই আমি মারুফাকে ভালোবাসি, আগেই বলেছিলাম। চাইলে বেস্ট ফ্রেন্ড হতে পারতে। আচ্ছা যাই হোক, এখানে কি করছিলে এই সময়? রিক্সা করে যাচ্ছিলাম। রিক্সাওয়ালা এখানে রিক্সা থামিয়ে ওই টং দোকানে সিগারেট খেতে গেল। তখন ওই বকাটেগুলা। হয়েছে, আমি রিক্সা ঠিক করে দিচ্ছি, চলে যাও। আমি সত্যি সরি, ক্ষমা করে দাও আমায়। আমি সবাইকে সব সত্যি বলে দেব। আচ্ছা দিলাম করে, সাবধানে যেও। তোমার হাত দিয়ে রক্ত পড়ছে তো। যাওয়ার পথে ড্রেসিং করে নেব। সাবধানে যেও। পুতুলকে একটা রিক্সা করে পাঠিয়ে দিলাম। দুদিন পর প্রিন্সিপাল কল করে কলেজে যেতে বললো। তারপরের দিন রাতে ঠিক 12টার দিকে ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি মারুফার কল। বুকের ভেতর চিনচিন করে উঠলো। ওর কথা বলাগুলো মনে পড়তেই আর কল ধরলাম না। বেশ কয়েকবার বেজে বন্ধ হয়ে গেল। একে একে কলেজ থেকে সবাই কল দিয়ে ক্ষমা চেয়ে কলেজে যেতে বললো। কতদিনের কলেজে না গিয়ে থাকবো, তাই কাল কলেজে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। পরদিন যথাসময়ে কলেজে গেলাম। একে একে সবাই একটু সরি বলে গেল। সরি রে, আমরা আসলে বুঝতে পারিনি। পুতুল দুদিন আগে সব বলে দিছে। তোরা আর কি বুঝতে পারবি? যার সাথে 2 বছর পথ চলা সেই বুঝতে পারলো না। তা কেমন আছিস তোরা? ভালো। ক্লাসে ঢুকতে যাবো তখন মারুফা এসে সামনে দাঁড়ালো মাথা নিচু করে। পাশ কাটিয়ে ক্লাসে ঢুকতে যাবো তখনই মারুফা আমার হাত ধরে বারান্দায় নিয়ে গেল। নিচের দিকে তাকিয়ে বলতে লাগলো, সরি রে, আমি বুঝতে পারিনি পুতুল যে এমন সবার চোখে ধুলা দেবে। প্লিজ ক্ষমা করে দে আমায়। এটা কথা কি জানিস? কাছের মানুষের দেয়া ব্যথা সহ্য করা বড় কষ্টের। আচ্ছা যা, মাফ করে দিলাম। সত্যি? আচ্ছা চল কফি খেয়ে আসি। মারুফা যেন বিশ্বাসই করতে পারছে না আমি এত তাড়াতাড়ি মেনে নেব। আসলে কষ্ট বুকে থেকেই গেল। ওকে নিয়ে কফি খেতে চলে গেলাম। সব আগের মতো স্বাভাবিক হয়ে গেল, কিন্তু আমি স্বাভাবিক হতে পারলাম না। পরদিন আমি কলেজে গেলাম। মারুফা আর আমি পাশাপাশি বসে আছি। তখন পুতুল আসলো আমাদের কাছে। সালমান, কেমন আছো? এই তো ভালো, তুমি? ভালো। তোমার হাতের কি অবস্থা? ভালো। শার্টের হাতা ওঠাও, দেখবো। ভালো হয়ে গেছে। পুতুল নিজ হাত দিয়ে শার্টের হাতা উঠিয়ে দেখতে লাগলো। মারুফা চোখ বড় বড় করে দেখছে। কি হচ্ছে? বেশ খানিকটা কেটে গেছে, এখনো তো শুকায়নি। চলো কফি খেয়ে আসি। না, পরে এক সময় খাবো। মারুফা কোনো কথা শুনছি না। তুমি কিন্তু বলেছো বন্ধু হতে, এখন বন্ধুর কথা শোনো। আর চলো। চল। না, তুই যা। কথাটা দাঁতে দাঁত চেপে বলল। পুতুল আমার হাত টেনে নিয়ে গেল। কেন? কি আজব দুনিয়া। দুদিন আগে পুতুল আমার সাথে কি করলো, আর এখন একসাথে কফি খেতে ক্যান্টিনে যাচ্ছি। থেকে ফিরে এসে দেখি মারুফা আগের জায়গায় বসে আছে। কিছুটা রাগের হাওয়া ওর মুখে ফুটে আছে। পাশে গিয়ে বসলাম। তোর হাত কাটা, এটা ও জানলো কেমনে? আর আমাকে বলিসনি কেন? পরে বলবো না। ও তোর সাথে এত কিছু করলো, তারপরেও তুই ওর সাথে খেললি? তুইও তো কম কিছু করলি না। মারুফা মুখটা কালো করে ফেলল। আচ্ছা সেসব কথা বাদ দে, সাথে গেলেনি কেন? সেটা আমার ব্যাপার।
তাও কথা। কথা বলতে মারুফা আমার মুখের দিকে তাকালো। তা 2 দিন পর রাত তখন 12টা কি 1টা হবে। মারুফা কল দিল। ঘুমিয়েছিলাম, তাই 3বারের বেলা কল ধরলাম। হ্যাঁ বল। কি করছিস? ঘুমিয়ে আছি। ও, কিছু বলবি? বললে বল, আমি ঘুমাবো। কেন? কোনো কারণ ছাড়া কি তোর সাথে কথা বলতে পারি না? আমার মতো চরিত্রহীন ছেলের সাথে এত রাতে কি কথা বলবি? বাজে কিছু বলে ফেলতে পারি। মারুফা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুই যেন কেমন হয়ে গেছিস আগের থেকে। ছোট লোক হয়ে গেছি তাই তো? জানি। আচ্ছা বাদ দে এসব কথা, কাল কলেজে কথা হবে। কিছুক্ষণ দুজনে নীরবতা চলল। মারুফা নাক টানছে। বুঝি না কাদার কি হলো। মারুফা হুম। ঘুমা। কলটা কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। পরদিন কলেজে গিয়ে দেখি মারুফা মুখটা মলিন করে বসে আছে। চোখটা কিছুটা লাল, মনে হয় রাতে ঘুমায়নি। ওর পাশে গিয়ে বসলাম। কিরে কেমন আছিস? মারুফা আমার চোখের দিকে কিরকম করে যেন তাকালো। হৃদয় কেঁপে উঠলো আমার। ওর চুপ থাকা দেখে বললাম, কিরে কি করছিস? কিছু না। ও, ওকে চুপচাপ দেখে বললাম, চল ফুচকা খেয়ে আসি। তুই রাতে এমন করলি কেন? আসলে রাতে ঘুমের মধ্যে কি বলেছি খেয়াল নেই। হুম। মারুফাকে নিয়ে ফুচকার দোকানে গেলাম। 2 প্লেট ফুচকা দিতে বললাম। মারুফা আমার দিকে তাকিয়ে বলল, কি রে, 2 প্লেট নিচ্ছিস কেন? আমি খাবো না। 1 প্লেটে খায় না? না, কেন? আমার থেকে ভালো কারোর সাথে শেয়ার করিস। হুম। এখন কপাও খেয়ে নে, ক্লাসে যেতে হবে। আমার খাওয়া প্রায় শেষ, কিন্তু মারুফা মুখে 1 পিস দিয়ে ফুচকার দিকে তাকিয়ে কিছু ভাবছে। কিরে খাচ্ছিস না কেন? মারুফা হকচকিয়ে বলল, কই খাচ্ছি তো। বিল মিটিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাসে আসছি যাচ্ছি, এরকম করে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। তো আজও কলেজের শহীদ মিনারের সিঁড়িতে বসে চুইংগাম খাচ্ছিলাম। হঠাৎ কে যেন বলে উঠল, একটা চুমু দে তো। মাথা উপরে তুলে দেখলাম মারুফা। আগের মন মানসিকতা থাকলে হয়তো মারুফা ঠোঁটেই চুমুটা দিতাম। হাত থেকে ওর দিকে 1 পিস চুইংগাম বাড়িয়ে দিলাম। ও হয়তো এটা আশা করেনি, অন্য কিছু আশা করেছিল। অস্পষ্ট স্বরে বলে উঠল, এই চুমু না। কিছু বলিনি। না। তাহলে নিচ্ছিস না কেন? হুম। হাত থেকে চুইংগামটা নিল। বসে বসে খা। মারুফা পাশে বসলো, চুইংগাম হাতে নিয়ে কি যেন ভাবছে। কিরে ইদানিং কি ভাবাভাবি করিস দেখছি, কি এত ভাবিস? তুই আগের থেকে অনেক বদলে গেছিস। তাই নাকি? তুই কখনো কাছের মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছিস? না, তবে এখন পাচ্ছি। তোকে আবার কে কষ্ট দিচ্ছে? নতুন কাউকে জড়িয়েছিস নাকি? সেই দিচ্ছে কষ্ট? মারুফা কিছুটা রেগে বলল, সালমান, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কুল দোস্ত কুল। তোর থাকাটাই স্বাভাবিক, থাকতেই পারে। বড় বাবার একমাত্র মেয়ে বলে কথা। মিস মারুফা চৌধুরী সেরা সুন্দরী। তুই কি বিদ্রুপ করছিস আমাকে নিয়ে? সে সাহস কি আছে আমার? মারুফা কিছুটা বিস্ময় নিয়ে আমার চোখের দিকে তাকালো। চল ক্লাসে যাই। আমার পেছন পেছন মারুফা আসতে লাগলো। পরদিন কলেজে গিয়ে আমি অবাক। পুতুল আমার জ্যাকেট পরে কলেজে এসছে। সেদিন যে পরিয়ে দিয়েছিলাম আর ফেরত দেয়নি। ক্লাসে আর না ঢুকে মাঠের কোণে বসানো বেঞ্চে বসলাম। কোত্থেকে যেন মারুফা হন্তদন্ত হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। দেখে তো মনে হয় বেশ রেগে আছে। কিরে তোকে এমন দেখাচ্ছে কেন? তোর জ্যাকেট ওর গায়ে কেন? কার? মারুফা কিছুটা ধমকের স্বরে বলল, তুই জানিস না কার গায়ে? পুতুলের গায়ে। থাকলে সমস্যা কি? মারুফা এবার পুরো রেগে গিয়ে আমার মুখের কাছে মুখ এনে বলল, থাকবে কেন ওর কাছে? শোন, আমাকে রাগাস না, রাগালে কিন্তু ছাড়খাড় করে দেবো বলে দিলাম। এই কথা বলেই মারুফা আবারও হরণ করে চলে গেল। কিছুক্ষণ পর মারুফা হাতে করে আমার জ্যাকেটটা নিয়ে এলো। নে তোর জ্যাকেট, কুত্তা একটা। এই বলে মারুফা জ্যাকেটটা আমার মুখে ছুঁড়ে মেরে চলে গেল। আমি ওর কাণ্ড দেখে হাসছি। বসে না থেকে ক্লাসে চলে গেলাম। ক্লাসে যেতে পুতুল আমার কাছে আসলো। পুতুল, সালমান, মারুফা এটা কাজ করলো? কি করেছে? তোমার জ্যাকেটটা দিতে এনেছিলাম, কিন্তু কিন্তু কি? পুতুল কিছুটা মুখ বেঁকিয়ে বলল, ওই মারুফা আমার কাছ থেকে এমনভাবে ছিনিয়ে নিল যেন তার জিনিস আমি চুরি করে নিয়েছি। তুমি পড়তে গেলে কেন?
এমনি। ভালো। ক্লাসে আর মারুফাকে দেখতে পেলাম না সেদিন। আর মারুফা আমার সাথে কথা বললো না। পরের দিন মারুফা কলেজে এলো না। এর পরের দিন কলেজে গিয়ে দেখি মারুফা একা একা বসে আছে মাঠের কোণে বেঞ্চে বসে। আমি পাশে গিয়ে বসলাম। মারুফা আমার মুখের দিকে তাকালো। কিরে, কেমন আছিস? মারুফা আমার কথার কোনো জবাব না দিয়ে চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। এরপর বলল, তোর পুতুলের সাথে তো দেখি বেশ ভাব। তাই নাকি? ওর সাথে আর কথা বলবি না। কেন? কোনো টুনো নেই, কথা বলতে না করছি বলবি না। তাছাড়া মেয়েটাকে আমার কাছে সুবিধার মনে হয় না। তাই নাকি? হাসবি না। আচ্ছা, ও কেমন সুবিধার না? মানে বেশি একটা ভালো না। আমিও তো তেমন একটা ভালো না, চরিত্রে ঠিক নেই আমার। দেখ, আমার মুড খারাপ করবি না। কথা বলতে না বলছি বলবি না। আচ্ছা, আমি চেষ্টা করব। চেষ্টা না, বলবি না ব্যাস। এরপর যদি কথা বলতে দেখি তোর গলা চেপে ধরবো কুত্তা, দেখিস। আচ্ছা, মারুফার সাথে আগের মতো দুষ্টুমি করি না। ওর সাথে কেন, কারোর সাথেও করি না। মারুফা হয়তো আগের আমিকে মিস করে, হয়তো বা না। রাত তখন 12টা, ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি মারুফার কল। হালকা চোখটা লেগে এসেছিল, কিন্তু ওর কল দেওয়ার কারণে ঘুমটা ভেঙে গেল। কল রিসিভ করে কানের কাছে ধরলাম। বল। ঘুমিয়েছিলি বুঝি? হুম। সরি রে। না, ঠিক আছে, বল। কাল আমার জন্মদিন, মনে আছে? আছে। তুই কিন্তু সবার আগে থাকবি, তোকে ছাড়া কিন্তু আমি কেক কাটবো না। তোর বাসায় কি ঝাড়ুদার আছে? কেন? আমার মতো নর্দমার কীট পতঙ্গ তোর বাসায় ঢুকলে তোর বাসা যদি নোংরা হয়ে যায়, তাই জিজ্ঞেস করলাম আর কি। মারুফা চুপ করে আছে, নাক টানার শব্দ পাচ্ছি। কিরে, কি হলো? মারুফা কিছুটা কান্না মাখায় কণ্ঠে বলল, তুই সবসময় আমাকে আঘাত দিয়ে কথা বলিস, আমি কি কষ্ট পাই না? আচ্ছা সরি, আমি আসার চেষ্টা করব। আমি কোনো কথা শুনতে চাই না, তুই আসবি, না হলে কেক কাটবো না। পরদিন শপিং মলে গেলাম। দেখে শুনে ভালো একটা কালো শাড়ি কিনলাম। কালো শাড়ি আমার বেশ পছন্দের। বিকেলে মারুফার অনুষ্ঠান, জন্মদিনের। আপনারা কি ভাবছেন? আমি যাব না, যাব না। সব জায়গায় সবাইকে মানায় না। দেখা গেছে আমি গেলে অনুষ্ঠানে আমার বাবার সামনে কেক খাইয়ে দেবে, যা সবাই ভালো চোখে দেখবে না। অনেক গণ্যমান্য মানুষ আসবে, তার থেকে না যাওয়াই ভালো। তাহলে শাড়িটা কি করব? আমাদের কলেজে আরো অনেককে অনুষ্ঠানে ইনভাইট করেছে, তাদের কাছে দিয়ে দেব। যেই বলা সেই কাজ, দিয়ে দিলাম। মোবাইলটা বন্ধ করে রাখলাম। সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত শুয়ে আছি। বাসার কলিং বেলটা বেজে উঠলো। আব্বু আম্মু মামার বাসায়, তাই নিজে গিয়ে দরজা খুলতে হলো। দরজা খুলতে আমি অবাক, বিশ্বাস শেষ নেই আমার। মারুফা দাঁড়িয়ে আছে, বার্থডে গার্ল সেজে। বেশ দেখতে লাগছে, কিন্তু মুখটা কেমন গোমরা করে রেখেছে, চোখ কেমন লাল হয়ে আছে। কিছু বলার আগে ও কলাটা টেনে বাসা থেকে বাইরে বের করে গাড়ির ভিতর নিয়ে ফেললো। এরপর গাড়ির দরজাটা আটকে দিয়ে নিজে উঠে গাড়ি ড্রাইভ করতে লাগলো। এভাবে তো চুপ থাকা যায় না, কিছু তো বলা দরকার, তাই জিজ্ঞেস করলাম, অনুষ্ঠান শেষ? কোথায় যাচ্ছি আমরা? মারুফা কোনো কথা বলছে না, এক ধ্যানে গাড়ি ড্রাইভ করছে। আমি যে কিছু বলছি তার কানেই যাচ্ছে না। কিছুক্ষণ পর একটা বিশাল লাইটিং করা বাসার সামনে এনে গাড়ি থামলো। আবার চিন্তা করলে অসুবিধা হলো না যে এটা মারুফার বাসা। মারুফা আমার হাত ধরে ভিতরে নিয়ে গেল। তখন একটা লোক বলতে লাগলো, এতক্ষণ লাগে আসতে, তাড়াতাড়ি আয়, সবাই অপেক্ষা করছে। মারুফা গিয়ে কেকের সামনে দাঁড়ালো আর আমাকে তার পাশে দাঁড় করালো। সবাই চারদিক থেকে ঘিরে ধরলো। মারুফা ফু দিয়ে মোমবাতি নিভালো। এরপর কেক কেটে এক টুকরো হাতে নিয়ে ওর আব্বু আম্মুকে খাইয়ে দিল। তারপর আমার মুখের কাছে এক টুকরো কেক ধরলো। খেয়ে নিলাম এক কামড়ে। খারাপ না, মজার তো। যাক, যেটা ভয় করেছিলাম সেটা হলো না। ওকে এক টুকরো না খাইয়ে দিলে কেমন হয়, তাই এক টুকরো কেক হাতে নিয়ে ওর মুখের কাছে ধরলাম। মারুফা আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অন্যদিকে চলে গেল। হাতের কেক হাতে থেকে গেল, আমার হাত থেকে কেটে খেলো না। বেশ রেগে আছে মনে হয়, রাগারি কথা। আমি চুপচাপ চারপাশে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে বলল, আপনাকে মারুফা আপু উপরে যেতে বলেছে, আমার সাথে আসুন। আর মেয়েটার সাথে উপরে যেতে লাগলাম। উপরে গিয়ে তো আমি অবাক, মেয়েদের মেলা চলছে সেখানে। মারুফার চারপাশে মেয়েরা ঘিরে আছে। আমি কাছে যেতে মারুফা আমার সাথে সবার পরিচয় করিয়ে দিল। মিম, লুৎফা, রোজার সাথী, এই হলো আমার বেস্ট ফ্রেন্ড সালমান। সবাই হাই জানালো। হাই, আমি রোজা, মারুফার কাজিন। হ্যালো।
আপনি কত লাকি ছেলে, আপনার জন্য সবাইকে 2 ঘন্টা বসিয়ে রাখলো বার্থডে অনুষ্ঠানে। আপনার জন্য অনুষ্ঠান বন্ধ করে দিতে চেয়েছিল। তা মারুফা, উনি তোর বেস্ট ফ্রেন্ড নাকি অন্য কিছু? মারুফা কিছুটা লজ্জা পেয়ে বলল। মারবো একটা, যা খাবার সাজা, ও খাবে এখন। বুঝি। চল তো তোরা। নিয়ে খাবার সাজাতে লাগলো একটা টেবিলে। ওরা চোখের সামনে এভাবে বলায় বেশ লজ্জা পেয়ে গেলাম। মারুফা এই পর্যন্ত কোনো কথাই বললো না আমার সাথে। কিছুক্ষণ পর রোজাকে নিয়ে ডেকে আমাকে নিয়ে খাবারের চেয়ারে বসালো। বেশ অবাক হই, কার সাথে আসলাম সেই কথা বলছে না। বেশ চাপা অভিমান আমার উপর জন্মিয়েছে। আমি একা বসছি টেবিলে, এখানে হয়তো আমার জন্য স্পেশাল ভাবে সাজিয়েছি টেবিলটা। খাবার দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। এত খাবার, পুরো টেবিলে খাবার দিয়ে ভরা। আমার চারপাশে লুৎফা সহ ওর কাজিনরা দাঁড়িয়ে আছে। একা খাবো কেমন দেখায়, তাই ওদেরও সাধলাম। আমি একা খাবো কেমন দেখায়, তোমরাও বসো, সবাই একসাথে বললো। না না ভাইয়া, আপনি খান, আমরা সব সার্ভ করব। এবার মারুফার দিকে তাকিয়ে বললাম, বস, একসাথে খাই আমরা। মারুফা কিচ্ছু বললো না, আমার প্লেট টেনে খাবার বাড়তে লাগলো। তখন ওর কাজিনরা বলল, মারুফা আপু, তোমার হিরো বসে একা খাচ্ছে আর তুমি দাঁড়িয়ে থাকবে? বসে পড়ো, বসো, সার্ভ করার জন্য আমরা আছি। মারুফা ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠলো। পরক্ষণে তা আবার মিলিয়ে গিয়ে রাগী রূপ ধারণ করলো। মারুফা আমার পাশে চেয়ারটা টেনে বসলো। আমার প্লেটে মারুফা খাবার বেড়ে দিতে লাগলো। সব ডাবল করে দিচ্ছে, মনে হচ্ছে জিদ করে দিচ্ছে। এই কি করছিস, এত খাবার খাওয়া যায়? এই কথা বলে যেন আরো ভুল করে ফেলেছি। মারুফা আমার দিকে রাগী চোখে তাকিয়ে পেয়ালার সব খাবার সব প্লেটে ঢেলে দিল। পাশ থেকে ওর কাজিনরা তা দেখে হাসতে লাগলো। এত খাবার খেলে তো আর এখান থেকে উঠতে পারবো না। পাশ থেকে রোজা বলল, সমস্যা নেই, আমরা আছি তো, আপনাকে কোলে করে নিয়ে যাবো বেডরুমে। মারুফা রোজার দিকে তাকিয়ে দাঁত কটমট করে তাকালো। আরে ইয়ার, রেগে যাচ্ছিস কেন? আমি তো ফাজলামো করেছি। মারুফা আমার খাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে ওর কাজিনদের দিকে তাকিয়ে বলল, দেখ তো আর কি কি খাবার আছে, নিয়ে আয়। না আর খেতে পারবো না। মারুফা জোর করে তারপরও আরো খাবার দিল। ওর রাগী ভাব দেখে খাবারগুলো খেতে বলল। আমিও খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আর চেয়ার থেকে ওঠার শক্তি পেলাম না, তাই ওর কাজিনদের বললাম, আমার হাতটা একটু ধরে টেনে উঠো তো, উঠতে পারছি না। আমি হাত বাড়ালাম। ওরা যেই আমার হাত ধরতে যাবে তখন মারুফা খাবার রেখে উঠে ওদের হাত সরিয়ে নিজে আমার হাত ধরে উঠিয়ে দিল। বেশ তুলতুল ওর হাত, আগে কখনো খেয়াল করিনি। মারুফা ওর কাজিনদের বলল, ওকে আমার রুমে নিয়ে বসা, কিছুক্ষণ রেস্ট নিক। কি আর করার, ওদের সাথে রুমে গিয়ে বসলাম। বেশ কিছুক্ষণ গল্প করলাম। এর ভিতর মারুফা রুমে ঢুকলো আর ওর কাজিনরা সব বের হয়ে গেল। ভাবলাম এবার হয়তো ভালো মন্দ দু একটা কথা বলবে, কিন্তু না, সেরকম কিছুই বললো না। ওর ড্রয়ার খুলে কি যেন করতে লাগলো, রাগী কণ্ঠে বলল, যা বাবার সাথে দেখা করে আয়। আমার শাড়িটা দেখেছিলি কেমন হলো? মারুফা শাড়িটা ধরে খাটে ছুঁড়ে মারলো। আমি আর কিছু না বলে ওর বাবার সাথে দেখা করার জন্য নিচে যেতে লাগলাম। মারুফার ব্যবহার কিছুটা মনে আঘাত করলো আমার। ওর এমন রিয়েক্ট করাটাই স্বাভাবিক। বাবার সাথে কথা বলে দিল খুশি হয়ে গেল আমার। বেশ ভালো লোক, বিজনেসের কাজে সবসময় বাইরে থাকে। ওনার সাথে এই প্রথম দেখা হলো। আনমনে বসে বসে ভাবছি, মারুফার কি আমার দেওয়া শাড়িটা পছন্দ হয়নি? হবে হয়তো। অতটাও দামি না শাড়িটা, তবে বেশ খুঁজে পছন্দ করে কিনেছি। রাত হলো অনেক, আর থাকা যাবে না, বাসা খালি। তাই মারুফাকে বলার জন্য উঠতে দেখি ও সামনে। কখন আসলো কে জানে। ভাবনা চিন্তা করতে করতে কোনো খেয়ালই ছিল না। আমি উঠে মারুফার কাছে গেলাম। রাত তো অনেক হলো, আমি চলে যাই। মারুফা কিছুই বললো না, তাই আবারও বললাম, চলে যাই আমি। মারুফা এবারও কিচ্ছু বললো না, তাই বললাম, জানি চরিত্রহীন আমি, খারাপ ছেলে, তাই বলে কি কথা বলবি না আমার সাথে? এই কথা বলতে ও যেটা করলো তা কখনো কল্পনাও করিনি আমি। মারুফা আমার মাথার চুল 2 হাত দিয়ে খামচি মেরে ধরে মাথাটা টেনে ওর মুখের কাছে এনে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। খুব রেগেছিল আমার উপর, ওর চুমুতেই বেশ বোঝা যাচ্ছে। চুলগুলো আরো জোরে খামচি মেরে ধরে ঠোঁটে চুমু দিয়ে ধরেছে। ওর কাজিনরা দেখে অবাক হয়ে হা করে মুখে হাত দিয়ে থাকলো। মারুফা কিছুক্ষণ পর একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে উপরে চলে গেল। আমি ধাক্কা সামলাতে না পেরে সোফাতে পড়ে গেলাম। কি হলো এতক্ষণ? মাথায় তো নষ্ট করে দিল। ওর কাজিনের কাছে এসে বলল, আমি বেশ রোমান্টিক তো আপনারা।
তোমরা যা ভাবছো আসলে তা না। দেখলাম তো একজন আরেকজনের ঠোঁটের উষ্ণ ছোঁয়া নিচ্ছেন। যান, বাহিরে আপুদের গাড়ি আছে, এগিয়ে দিয়ে আসবে। এর কিছু না বলে বাইরে চলে আসলাম। কান্না করার কথা আমার, সে জায়গায় কান্না করছে ও। বাইরে এসে ছাদের দিকে তাকাতে দেখলাম মারুফা ছলছল চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি গাড়িতে গিয়ে বসলাম। ওর ওনার পাগলামি আর আমার অভিমানের পাহাড়কে গড়িয়ে দিচ্ছে। ও কি এসব করে কিছু বোঝাতে যাচ্ছে আমাকে, হ্যাঁ? গাড়ির কাজ নামিয়ে আবার তাকালাম ছাদের দিকে। এখনো তাকিয়ে আছে আমার দিকে, চোখের পানি চিকচিক করছে মারুফার গালে। আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। বাসায় এসে শুয়ে পড়লাম। সকালে মামার বাসা থেকে বাবা ফোন দিয়ে বলল, সালমান, তোর আম্মু এখানে এসে অসুস্থ হয়ে পড়েছে। বলো বলো কি, কিভাবে? জানি না, বারবার তোকে আসতে বলতেছে। আচ্ছা, আমি আজ বিকেলে আসছি। আচ্ছা, চলে আসিস। মারুফাকে জানানো দরকার, বিকেলে চলে যাব। তাই ওর ফোনে কল দিলাম, ফোন বন্ধ বলছে। বেশ কয়েকবার কল দিলাম, কিন্তু ফোন বন্ধ বলছে। আমার উপর রাগ করে ফোন বন্ধ করে রেখেছে। বাসে বসে বসে ওর ফোনে অনেক ট্রাই করলাম, কিন্তু ফোনটা বন্ধ। অবশেষে মামার বাসায় গিয়ে পৌঁছালাম। সন্তান কাছে থাকলে মায়েরাই এমনিই ভালো হয়ে যায়, যার প্রমাণ আজ পেলাম। রাতে মা নিজে হাতে আমাকে খাইয়ে দিল। তার পরের দিন মামাদের এখানে কারেন্ট ট্রান্সমিটারে কি যেন সমস্যা হয়ে কারেন্ট চলে গেছে। কারেন্ট না থাকার কারণে মোবাইল বন্ধ হয়ে গেছে। আজ 3 দিন ধরে ফোন বন্ধ, সবার সাথে যোগাযোগ বন্ধ। মারুফা পাগলিটা কি করছে কে জানে। ফোন কি এখন বন্ধ করে রেখেছে কিনা জানি না। কারেন্ট আসতে আরো 2 দিন লাগবে। মোট 5 দিন পর কারেন্ট আসলো। 5ম দিন রাতে আসলো কারেন্ট। চার্জে রেখে মোবাইল ওপেন করলাম। ওপেন করতেই বেশ কতগুলো মেসেজ আর কল দেখতে পেলাম। আপনারা কি ভাবছেন কে দিতে পারে? ঠিক ধরেছেন, সবগুলোই মারুফা দিয়েছে। যেই মুহূর্তে কল দেবো ঠিক তখনই মারুফা কল দিল। কল রিসিভ করতেই, এই কুত্তা, তোর ফোন বন্ধ কেন? তোরে খুন করবো কুত্তা বিলাই। তোর বাসায় তালা মারা কেন? কি হলো, কথা বলছিস না কেন? ফোনে চার্জ ছিল না, আর আমি এখন মামার বাসায়। তোর মামার বাসার অ্যাড্রেস বল, আমি এক্ষুনি আসবো কেন? তোকে দেখতে। তাড়াতাড়ি বল। পাগল হলি নাকি? এই রাতে আসবি? হ্যাঁ, পাগল হইছি। তুই বলবি কিনা বল। দেখ, পাগলামি করিস না। 2 দিন পর আমি আসতেছি। আমি এত কিছু শুনতে চাচ্ছি না। আরে পাগলি, এত রাতে আসবি? লোকে কি বলবে? তাছাড়া মা বাবাও এখানে, তাদের কি বলবো আমি? আমি এত কিচ্ছু শুনতে চাচ্ছি না। তুই বলবি কিনা বল, আমি কিন্তু কিছু একটা করে বসবো। পাগল হলি নাকি? কি আজে বাজে বকছিস? তাহলে তুই বলবি না? ঠিক আছে, দেখ কি করি। পাগলামি করিস না। আচ্ছা বলছি, এখানে চলে আসিস, আর সাবধানে আসিস। বুঝি না কি পাগলামি শুরু করেছে। রাত 11টার দিকে মারুফা এসে পৌঁছালো। কিরকম শুকিয়ে গেছে, চুলগুলো এলোমেলো, কিরকম যেন হয়ে গেছে। মারুফা আমার দিকে মায়া ভরা চোখে তাকিয়ে আছে। ওর চোখে যেন কথা বলছে। কি যে পাগলামি করিস না, চল ভেতরে চল। বাবা মা সহ সবাই ড্রয়িং রুমে বসে আছে। মারুফাকে দেখে সবাই কেমন করে যেন আমার দিকে দেখাচ্ছে। আব্বু, আম্মু, ও হলো মারুফা, আমার ফ্রেন্ড। মারুফা, এনার আমার বাবা মা। মারুফা সোজা গিয়ে আব্বু আম্মুর পাশ হয়ে সালাম করলো। থাক থাক, পাস হওয়া লাগবে না। কি লক্ষ্মী মেয়ে, মুখটা এমন শুকনো কেন? কিছু পেটে পড়েনি? মারুফা মাথা নাড়িয়ে বলল, না। এই টেবিলে খাবার বার, মেয়েটার ক্ষুধা লাগছে। আগে ফ্রেশ হয়ে নিক। যা, তানিয়ার রুমে নিয়ে যা। তানিয়া আমার মামাতো বোন। মারুফাকে ফ্রেশ হতে পাঠালাম। কিছুক্ষণ পর ওকে ডাকার জন্য রুমে গেলাম। গিয়ে শুনি তানিয়া মারুফাকে বলছে, কি এত রাতে ফ্রেন্ডের টানে আসছো নাকি প্রেমিকের টানে? দেখ, জানি না আমি। কি যেন লজ্জা পেয়ে বললো মারুফা। আমি বাইরে থেকে বললাম, মারুফা তোর হলে খেতে আয়। রাতে সবাই একসাথে খেয়ে যে যার রুমে ঘুমাতে চলে গেলাম। মারুফাকে তানিয়ার রুমে ঘুমাতে দেওয়া হলো। সবাই সবার মতো শুয়ে পড়লো। আমি কিছুক্ষণ মোবাইলে এফবি চালিয়ে লাইটটা বন্ধ করে শুয়ে পড়লাম। হঠাৎ অন্ধকারে কেউ একজন আমার মাথায় হাত রাখলো। সুবাসটা বলে দিচ্ছে এটা আর কেউ না, মারুফা। মারুফা, তুই এখানে কি করছিস? কেউ দেখলে খারাপ ভাববে। মারুফা আমার হাত ধরে বলল, সাথে আয়, কথা আছে। পাগল হলি নাকি? এত রাতে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কেউ দেখবে না। যা বলার সকালে বলিস। তুই আসবি নাকি সবাইকে জাগাবো? তুই না আসলে, চল। ওকে নিয়ে ছাদে যেতেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এই মারুফা,
কি করছিস? ছাড়। হঠাৎ তোর কি হলো? ছাড়, কেউ দেখে ফেলবে। খুব ভালোবেসে ফেলেছি রে তোকে, ফিরিয়ে দিস না। কি যাতা বলছিস? তোকে ছাড়া আমি চলতে পারবো না রে, প্লিজ তোর বুকের ভেতরে জমিয়ে রাখ আমায়। আগে ছাড়, কেউ ভেবে দেখলে খুব সর্বনাশ হয়ে যাবে। না ছাড়বো না, বল ভালোবাসি। এই কদিন ঠিক মতো খেতে পারিনি, ঘুমোতে পারিনি। ছাড় আগে। না ছাড়বো না। পর্যায়ে মারুফাকে ছাড়িয়ে ঠাস করে একটা থাপড় বসিয়ে দিলাম ওর গালে। নিজেও হতবাক হয়ে গিয়েছি। মারু, কি করলাম আমি? মারুফা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কাঁদতে কাঁদতে নিচে চলে গেল। আমি পেছন থেকে অনেকবার ডাকলাম, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। আমি রুমে এসে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু মারুফা মাঝে মাঝে এমন কাজ করে যে ওকে নিয়ে ভাবতে ভাবতে রাত পার হয়ে যায়। সকালে মারুফা তার হ্যান্ডব্যাগ নিয়ে চলে যাচ্ছে। আমি পেছন থেকে ওর হাত টেনে ধরলাম। ও আমার দিকে রাগী চোখে তাকিয়ে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। আমি আবার হাত টেনে ধরলাম, এবারও হাত ছাড়িয়ে নিল। ভালোই খেপেছে। এবার ওর হাতের ব্যাগ টেনে ধরলাম। ও মা! সে কি রাগের লোক নিয়ে আমার দিকে তাকালো। ভয়ে ছেড়ে দিলাম। মারুফা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে তারপর হাতের ব্যাগটা আমার দিকে ছুঁড়ে মেরে বলল, কুত্তা, এখন আটকাস কেন? আটকাবি না। এরপর হরণ করে চলে গেল। ব্যাগটাও নিল না। ফোনে কয়েকবার কল দিলাম, কিন্তু ধরলো না, বারবার কেটে দিচ্ছে। মেয়েটা সবসময় আমার টেনশনে রাখে। কে জানে রাগ করে আবার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কিনা। না, এই মেয়ে আমার শান্তি থাকতে দেবে না। দুপুর হলো, কোনো খোঁজ পেলাম না মারুফার। কলও ধরছে না। বিকালে রুমে আদাসহ হয়ে বসে আছি, ঠিক সে সময় কারো হাসির শব্দ পেলাম। রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গিয়ে তো আমি বেশ অবাক। মারুফা এসছে, সাথে তার বাবাকে নিয়ে। আমার বাবার সাথে আঙ্কেল কি নিয়ে যেন হাসাহাসি করছে। মারুফা আমার মা বাবার মাঝখানে বসে আছে। আমাকে দেখে মুখটা ভেঙচি কেটে অন্যদিকে ফিরিয়ে নিল। এরপর, ভাই সাহেব, আমার মেয়েটা দেখেন কেঁদে কেঁদে চোখ কী করেছে। আজ আমার দুবাই যাওয়ার কথা ছিল, কিন্তু মেয়ে আমার কল করে কেঁদে দিয়ে একাকার করে ফেললো, তাই তো চলে আসতে হলো। এখন ভাই সাহেব, আমার মেয়েটাকে আপনাদের মেয়ে করে নেন। তা তো নেবই। এমন লক্ষ্মী মেয়ে কেউ হাতছাড়া করে? রাতে যখন আপনার মেয়ে আসলো তখনই বুঝতে পেরেছি আমার ছেলের সাথে আপনার মেয়ের যে কিছু একটা আছে। তাহলে তো আমার মেয়েকে আপনার ঘরের লক্ষ্মী করতে কোনো সমস্যা নেই, কি বলেন ভাই সাহেব? কি যে বলেন বেয়াই সাহেব, আপনার মতো একজন সম্মানিত লোকের সাথে আত্মীয়তা করা তো ভাগ্যের ব্যাপার। আজকে থেকে আমি বললাম আমার সমস্যা আছে। সবাই আমার দিকে অবাক হয়ে দেখালো। মারুফা চোখ বড় বড় করে চেয়ে আছে, এই যেন গিলে খাবে। তোমার কি সমস্যা বাবা? আমার মেয়ে কি খারাপ? তা না আঙ্কেল, ও অনেক ভালো একটা মেয়ে। তাহলে সমস্যা কোথায়? ও দেখতে খুব সুন্দর, খুব ভালো একটা মেয়ে। আমি চাই না আমার মতো একটা সাধারণ ছেলের সাথে ওর জীবন জড়াক। ও অনেক ভালো উঁচু জায়গায় বিয়ে হবে। আমি চাই ও সুখী থাকুক। এতক্ষণ মারুফা কিচ্ছু বলেনি, কিন্তু আমি এই কথা বলতেই বসা থেকে উঠে সবার সামনে আমার হাত টেনে ধরে রুমে নিয়ে গিয়ে দরজা আটকিয়ে দিল। এই কি করছিস? দেখ, উল্টোপাল্টা কিছু করবি না, বাইরে সবাই আছে। কুত্তা, আজ সব করব। খুব ভালোবাসি তো, তাই এমন করছিস। আমার চুপ থাকা থেকে এবার গলা চেপে ধরলো। চুপ করে আছিস কেন কুত্তা? তোকে আজ মেরে ফেলবো। আমাকে বিয়ে করবি না? তোর মুখ। আর কিছু বলতে দিলাম না, ঠোঁট দিয়ে ওর মুখ বন্ধ করে দিলাম। আর কত অভিমান করে থাকবো। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। অশান্ত মেয়েটা যেন ঠোঁটের ছোঁয়ায় নিমেষেই শান্ত হয়ে গেল। মারুফাকে বুকের ভিতর কয়েকটা কিল দিয়ে বলল, শয়তান একটা, আমাকে ভালোবাসিস না তাই না? এখন চুমু দিলি কেন? আমি আরো শক্ত করে মারুফাকে জড়িয়ে ধরলাম। মারুফা বুকের ভিতর মুখ গুছে আমাকেও জড়িয়ে ধরলো। বেশ কিছুক্ষণ পর মারুফা বুকের ভিতর থেকে মুখ বের করে বলল, এবার ছাড়, সবাইকে বলতে হবে তো। আর রুম থেকে বের হয়ে সবাইকে হ্যাঁ বলবি। ওকে। আব্বু আর আঙ্কেলকে হ্যাঁ বলে দিলাম। তারা বিয়ের দিন ঠিক হলো। এরপর মারুফা আর আমার বিয়েটা খুব ধুমধাম করে হলো। বাসরাতে দুজন খাটে বসে আছি। আমি মারুফার দিকে তাকিয়ে বললাম, তোকে খুব সুন্দর লাগছে। ওই, তুই এখনো তুই তুই করে বলবি? আচ্ছা সরি, তুমি আমার মতো কীট পতঙ্গের সাথে নিজেকে জড়ালে কেন? কথা বলতে মারুফা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বুকের উপর চেপে বসলো। কি বললি তুই? আবার এইসব? আজ তোকে এমন শাস্তি দেব, জীবনেও আর এইসব কথা মুখে আনবি না। সরি। আর বলতে দিল না, ঠোঁটের উপর হামলা করা শুরু করে দিল। এই যে রোমান্টিক আক্রমণ, এরকম আক্রমণের শিকার আমি রোজ হতে চাই। এর যদি কোনো হার জিত নেই, আছে শুধু ভালোবাসা।